আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই পর্বে দেখাবো আপনারা কিভাবে AutoCAD-টা খুব এফিশিয়েন্ট ভাবে ইউজ করতে পারেন। আমি প্রথমত বেসিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব, বেসিক টুলস যেগুলো আপনার সচরাচর লাগবে। এছাড়াও আমি যে সকল সমস্যা আসতে পারে কাজ করার সময় সেগুলো সলভ করার টেকনিক সম্পর্কে বলবো এবং কিছু কমান্ড আছে যেগুলো ইউজ করলে আপনারা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন, সেগুলো সম্পর্কে বলবো। তো প্রথমত আমি এটা সাজিয়ে রেখেছি কিভাবে ভিডিওটা করব। প্রথমত বেসিক জিনিসগুলো বলবো, এগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো। তারপর সময় বাঁচানোর নিয়মগুলো বলবো। এরপরে বলবো কিছু সমস্যা যেগুলো আসতে পারে। এরপরে প্রিন্ট করার নিয়মগুলো সম্পর্কে বলবো। এরপরে লেজার কাট সম্পর্কে বলবো। ঠিক আছে, লেজার কাট কিভাবে দিতে পারেন, আমরা অনেক সময় মডেল বানানোর জন্য লেজার কাট করতে হয়, সেটা প্রিপেয়ার করার টেকনিক সম্পর্কে বলবো। আর এখানে প্রিন্টের ক্ষেত্রে বলবো যে A3 বা A4 থেকে শুরু করে আপনারা প্লটারের প্রিন্ট মানে প্লটার মানে 40 ইঞ্চি পেজেও কিভাবে প্রিন্ট দিতে পারেন সেগুলো টেকনিক সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলবো। তো আপনারা ধৈর্য ধরে যদি দেখেন ভিডিওটা তাহলে আপনাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। প্রথমত বেসিক জিনিসগুলো বলি। তো অটোক্যাড যখন ওপেন করবেন, প্রথমত আপনারা ইউনিটটা ঠিক করে নেবেন। ইউনিট ঠিক করার জন্য UN কমান্ডটা দিবেন। ঠিক আছে, এখানে মিলিমিটার দেওয়া আছে। ওকে, তাহলে ঠিক আছে, মিলিমিটার, আমি মিলিমিটারে কাজ করবো তাই মিলিমিটার দেওয়া আছে। তো আপনারা মূলত এখান থেকে যদি ইউজ করতে পারেন টুলগুলো তাহলে খুব তাড়াতাড়ি হয় আর কি। তাহলে আপনাদের কমান্ড দিতে হচ্ছে না, যেমন LN কমান্ড, তারপরে স্পেস দিতে হচ্ছে আপনাকে যদি লাইন ইউজ করতে চান। তো ওটা না করে যদি আপনি এখান থেকে ইউজ করতে পারেন তাহলে ভালো হয়। ঠিক আছে, উপরের থেকে এখানে বেসিক সবগুলো টুলসই আছে। আর নিচে আছে দেখেন এগুলা গ্রিড আছে। গ্রিডটা কেন থাকে, যাতে আপনারা গ্রিডে কিন্তু সাইজ টাইজ চেঞ্জ করা যায় এখানে গ্রিড সেটিংসে গিয়ে। ঠিক আছে, এই রাইট ক্লিক করে গ্রিড সেটিংসে গিয়ে। তো আপনারা গ্রিডটা ইউজ করা হয় মূলত মেজারমেন্টটা ভালোভাবে বোঝার জন্য। ঠিক আছে, এখানে কতটুকু মেজারমেন্ট আছে তখন ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। তো গ্রিড তাহলে ওপেন করে কাজ করতে পারেন। আর এটার তেমন কোনো কাজ নাই। ঠিক আছে, এটা যদি অন রাখেন অনেক সময় সিলেকশন করতে অসুবিধা হয়ে যায়, তাই এটা অফ রাখাই বেটার। তারপর আছে অর্থ মোড। অর্থ হচ্ছে যে এটা অর্থ অন থাকলে সবগুলো 90 ডিগ্রি যাবে। ঠিক আছে, তো এর আগে আমি ওখানে যাওয়ার আগে আমি কিছু অপশন টুলসে গিয়ে কিছু জিনিস ঠিক করতে হয়, ওগুলো আমি বলে দিচ্ছি। অপশন টুলসে গিয়ে তো এগুলো আপনারা বড় করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে যখন আসবে এখানে ডটেড গুলো বড় করা যাবে যদি চান। আমি একটু বড় করে দেখাচ্ছি, একটু বড় করে দিলাম, তাহলে তখন আমরা সিলেকশনের সুবিধা হয়। তো ক্রস হেয়ার সাইজটা বড় রাখতে পারেন। যেমন পিক বক্স সাইজ, এগুলো একটু বড় রাখতে পারেন চাইলে। ঠিক আছে, এখান থেকে অনেক অনেক অপশনই আছে। যেমন কালার সেক যদি যান, আপনি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চান ব্ল্যাক দিতে পারেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে চাইলে হোয়াইট, ক্রস হেয়ারে গেলে ক্রস হেয়ারের কালার কি দিবেন সেটা চেঞ্জ করতে পারবেন। তো মূলত এগুলোই অপশনের জিনিসগুলো। ঠিক আছে, আমি একটু বড় করে নিই সবকিছু। ঘুরিয়ে দেখালাম কি কি আছে। ঠিক আছে, একটু বড়, আচ্ছা আমি তো ওকেই দিলাম না, ওকে না দিলে তো বড় হবে না। এখান থেকে ক্রস হেয়ার সাইজটা বাড়িয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা সিলেকশন করতে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সিলেকশন করতে সুবিধা হবে, ধরতেও সুবিধা হবে জিনিসপত্র। ঠিক আছে, আমি তাহলে এখন নিচে টুলবারে যাই। এখানে অর্থ মোডে ছিলাম, অর্থ মোড যদি অন থাকে তাহলে আপনার লাইনগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। ঠিক আছে, এরপরে এটা তেমন লাগবে না। এখান থেকে এটাও লাগবে না, এর কিন্তু এটা লাগবে। এই অবজেক্ট স্ন্যাপটা খুবই লাগবে, এটা সবগুলো অন রাখবেন। সবগুলো অন রেখে আপনার কাজ করতে হবে। সিলেক্ট অল, ওকে দিবেন। ঠিক আছে, স্ন্যাপ মোড সবগুলো অন রাখবেন। স্ন্যাপ মোড মানে দেখেন এখানে যখন আমি ছবি এজে যাব, সরি এটাতে চলেন, ক্যাট ড্রয়িংটাতে যখন যাব মার্কিং করতে সুবিধা হয়। যখন লাইন দেখেছেন এই একটা ডটেড হচ্ছে যে ব্ল্যাক, সরি সবুজ কালারে যেটা হচ্ছে সেটাকে বলা যায় স্ন্যাপ। ঠিক আছে, তো স্ন্যাপ টুলটা অন রাখলে কাজ করতে সুবিধা হবে। আমি আর একটা ফাইলে যাই, এটা একটু স্লো হয়ে যাচ্ছে।
আপাতত অফ রাখি। তো এখান থেকে অবজেক্টটা সবগুলো ওপেন রাখবেন, এগুলো আপনার লাগবে না। এখান থেকে যাবেন, এখান থেকে দেখবেন কোনগুলো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে স্ন্যাপ মোডটি ইম্পর্টেন্ট, অর্থ মোডটি ইম্পর্টেন্ট, তারপর লাইন ওয়েটটি ইম্পর্টেন্ট। লাইন ওয়েট অন থাকলে আপনার লাইন ওয়েটটা এখানে শো করবে, যেখানে যেখানে আপনি লাইন ওয়েট দিয়েছেন সেগুলো শো করবে। তারপর ডাইনামিকটা অন রাখতে পারেন। ডাইনামিক এটা না, ডাইনামিক ইনপুটটা অন রাখতে পারেন। ইনপুটটা অন রাখলে হয় যে আপনি যখন লাইন টানবেন সেটার মেজারমেন্টটা শো করবে। দেখেন মেজারমেন্টটা শো করছে কতটুকু লাইন টানছে। এটা যদি অফ থাকে তাহলে কিন্তু শো করবে না, ঠিক আছে? ডাইনামিক ইনপুটটা অন রাখবেন, এগুলো মূলত অন রাখে হচ্ছে, ঠিক আছে? তাহলে আবার বলছি, এই অর্থ মোডটা মনে রাখবেন, স্ন্যাপ মোড মনে রাখবেন, ডাইনামিক ইনপুট মনে রাখবেন, আর মনে রাখবেন লাইন ওয়েটটা। লাইন ওয়েট যদি দিয়ে দেখেন, আমরা এখানে যেখানে লাইন ওয়েট আছে দেখেন, এখানে লাইন ওয়েট আছে, এটা যদি অফ করে দিই এটা শো করবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিকগুলো। তো তাহলে আমি প্রথম ৩টা কথাগুলো বলে দিয়েছি। ইনপুট ঠিক করে নেব ওই ছবি থেকে, ওই আমি যেগুলো হাতে লিখে দিয়েছি আর কি সেগুলো। ৩ নাম্বারে ছিল ডাইনামিক ইনপুট, সেটাও বলে দিলাম। এবার কিছু দরকারি কমান্ড বলে দিচ্ছি। যেমন প্রথমত আছে মিরর, অ্যালাইন, ফিলেট, এগুলোই বলছি। এগুলো সহজ জিনিসই। একটা বক্স আঁকি। আচ্ছা, আমি এটাই আঁকলাম, ঠিক আছে? তো এটা আঁকার পরে প্রথমত আছে মিরর কমান্ড। মিরর কমান্ড হচ্ছে এমআই দিয়ে দিবেন। এখানে মিরর দিলে এমআই হবে, আবার এখান থেকে আছে মিরর কমান্ড, এই মিরর স্পেস, তো এটাকে মিরর কমান্ড বলে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা স্পেস যখন দিবেন তখন প্রিভিয়াস কমান্ডে চলে যাবেন। দেখেন আমি এখন যদি স্পেস ক্লিক করি প্রিভিয়াস কমান্ডে যেতে পারবো, এন্টার প্রেস করলে প্রিভিয়াস কমান্ডে যেতে পারবো, এগুলো মনে রাখবেন। এরপর হচ্ছে অ্যালাইন কমান্ড। যেমন মনে করেন অ্যালাইন যদি করতে চাই, আমি এটাকে মনে করেন সোজা করতে চাই, এই ফেসটাকে আমি সোজা করতে চাই, তাহলে 90 ডিগ্রিতে একটা আঁকলাম। এখন অ্যালাইন করব। দেখেন অ্যালাইন করার সময় দোনোটা সিলেক্ট করবেন, যেটা অ্যালাইন করবেন আর যেটার সাথে অ্যালাইন করবেন। তো এটার সাথে এটা মিলাবেন আর নিচেরটার সাথে নিচেরটা মিলাবেন, তারপর স্পেস। এখন হচ্ছে স্কেল। স্কেল মানে এটার সমান স্কেল হয়ে যাবে। প্রথমত স্কেল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? স্কেল দিয়ে দেখালে দেখেন স্কেলটা মিলে গিয়েছে এটার সাথে, ঠিক আছে? মানে আগে এটা যেটা সাইজ ছিল সেটার সাইজটা এখানে চলে এসেছে। এখন আমি স্কেল না করে দেখাচ্ছি। স্কেল যদি না করে দেখাই, এখানে নো দিব, তাহলে স্কেলটা ঠিক আগের মতোই থাকবে আর কি, ঠিক আছে? তো তাহলে আমি অ্যালাইনে দেখালাম, এবার ফিলেট দেখাবো। ফিলেটের দুইটা জিনিস আছে, মনে করেন এটা দিই। এবার ফিলেট দিয়ে শিফট ধরবেন, সেখানে রেডিয়াস দেওয়া আছে, এই কারণে সমস্যা হচ্ছে। ফিলেট দিবেন, এই দেখেন পলিলাইন দিবেন। এবার যদি শিফট ধরে আবার ইয়া হয়ে যাচ্ছে, দেখেছেন? এখন ফিলেট দেখেন, ফিলেট দিলাম, শিফট না ধরে দিলে, শিফট ধরেও দিতে পারেন, না ধরে দিতে পারেন। আমি না ধরে দিচ্ছি। এখন দেখেন ফিলেট দিলে অটোমেটিক এটা ট্রিম হয়ে যাচ্ছে আর কি, আমাকে আবার অথবা ট্রিম করতে হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে ফিলেট কমান্ডটা। এবার আসছে ট্রিম। মনে করেন আমি এটা এইভাবে বাড়ালাম, এই দেখেন পয়েন্টগুলো ধরে কিন্তু বাড়ানো যায়। আমি যখন লাইনটা সিলেক্ট করবেন এই পয়েন্টগুলো ধরে বাড়াতে পারবেন। তারপর আমি ট্রিম দিয়ে দিচ্ছি, দেখেন ট্রিম দিলে এটা ট্রিম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপর রোটেটের ক্ষেত্রে আপনি কোণ দিতে পারবেন। দেখেন রোটেটের তো অ্যাঙ্গেল ওয়াইজই হয়, আমার অর্থ অন আছে তাই 90 ডিগ্রি হচ্ছে। দেখেন আমি যদি ট্যাপ ক্লিক করি তাহলে এই কোণের মধ্যে যাবে। দেখেন 45 ডিগ্রি দিলে 45 ডিগ্রিতে এটা রোটেট হলো, ঠিক আছে? এখন মেজারমেন্ট দেওয়ার ক্ষেত্রে মনে করেন যখন আপনারা এরকম আঁকবেন, দেখেন এখানে ট্যাব দিয়ে আপনি শিফট করতে পারবেন। ট্যাব দিয়ে এই ডাইমেনশন শিফট করতে পারবেন। মনে করেন আপনি যদি 40,000 বা 60,000 রাখছেন, মনে করেন এটা 40,000 আর উপরেরটা হবে 60,000। দেখেন ট্যাব দিয়ে আমি ট্যাব ক্রিয়েট করার মাধ্যমে আমি শিফট করতে পারছি আর কি ডাইমেনশন। তারপরে এবারে বলছি এক্সটেন্ড মানেও সেম জিনিস বলতে গেলে, দেখাচ্ছি। এইখান থেকে ধরলাম, এখন যদি এই দুটো সিলেক্ট করে এক্সটেন্ড দিই এটা এক্সটেন্ড হবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সটেন্ড। এরপরে স্কেল মানে ধরে আপনি জাস্ট এসসি কমান্ড দিলে স্কেল হয়ে যাবে। দেখেন যত করতে চান, মনে করেন 2 গুণ করতে চাইলে 2 গুণ দেবো, এটা হচ্ছে স্কেল। তারপর আসছে মুভ মানে মুভ মানে সরানো, ঠিক আছে? এটা তো সহজ আছে। তারপর
কপি মানে কপি করতে চাইলে কপি হবে সিও, সিপি দিলে ভালো হয়, অনেক সময় সিও দিলে সার্কেল চলে আসে, তাই সিপি দিয়ে করার অভ্যাস করবেন। তারপর লাইন মানে এখানে লাইন আছে, পলিলাইন মানে পলিলাইন আছে। তারপর স্ট্রেচ, স্ট্রেচ মানে বোঝাতে চাচ্ছি এটাই স্ট্রেচ, দেখেন এটা ধরে যখন করবেন এটাকে স্ট্রেচ বলা হচ্ছে। তারপর আসছে এরিয়া, এরিয়া মানে আপনি একটা যতটুকু আঁকবেন সেটার আপনি এরিয়া বের করতে পারবেন এরিয়া কমান্ড দিয়ে। এখন এরিয়া দিলাম, এখন এরিয়া কমান্ড দিয়ে আমি কিন্তু বের করতে পারছি এরিয়া, তারপর স্পেস দিবেন, দেখেন এরিয়া চলে এসেছে, পেরিমিটারও চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি, তো এখান থেকে আমরা এখন বলা হয়েছে যে টুলবার থেকে টুল ইউজ করার প্র্যাকটিস করবেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আপনার সময়টা বাঁচবে। এখানে সার্কেল দিলে সার্কেল চলে আসছে, আর্চ দিলে আর্চ আসছে, আর্চটা দেখানো হয়নি, আর্চটা দেখিয়ে দিচ্ছি। যেমন আর্চে এখানে এটা বেশি ইউজ করি আমরা, 3 পয়েন্টটা, 3 পয়েন্ট দিয়ে আপনি যে কোনো আর্চ আঁকতে পারবেন আর কি, ঠিক আছে। আর্চ আঁকতে পারবেন, আরো আছে, এক একটা এক এক রকম ভাবে কাজ করে, ঠিক আছে। তারপর এখানে বক্স আছে, তারপর হ্যাশ দেওয়ার জন্য হ্যাশ গুলো পরে আসবো। তারপর টেক্সটের জন্য এখানে আছে টেক্সট, টেক্সট আঁকবেন, সাইজ দিবেন, যেটা লিখতেছেন লিখবেন, টেক্সট সাইজটা ছোট হয়ে গিয়েছে। আমি তো আরেকটা টুল সম্পর্কে বলে দিই, যেটা হচ্ছে মেজার জিওমেট্রি। এটা দিয়ে আমরা এখন আমাদের মনে করেন এই লাইন ওয়েট গুলো জানতে হলে অনেকগুলো কাজ করতে হচ্ছে, মূলত এটা দিতে হচ্ছে, আবার এখানে দেখতে হচ্ছে, আমরা ভুলেও যেতে পারি কতটুকু আছে, কিন্তু আমরা একটা কমান্ড দিয়ে তখন খুব ভালোভাবে জানতে পারবেন, মানে সবগুলো জেনে যাবেন। মেজার, এটা দিবেন মেজার জিওমেট্রি, ঠিক আছে। তাহলে চারোটা একসাথে চলে এসেছে, ঠিক আছে, দুই পাশে একটা শেষটা চলে গিয়েছে। মেজার জিওমেট্রি দিয়ে খুব সহজে এভাবে দেখতে পারবেন, দেখেছেন খুব সহজ হয়ে যাচ্ছে, লাইনও টানতে হচ্ছে না, কোনো কিছু টানতে হচ্ছে না, আপনারা এভাবে এক ক্লিকে দেখে ফেলতে পারছেন মেজার জিওমেট্রি, যেটা আপনারা মনে রাখবেন। মেজার জিওমেট্রি কমান্ডটা মনে রাখবেন, আমাদের উপকারে আসবে, ঠিক আছে। ওকে, তো ব্লক, ব্লক মানে বোঝানো হচ্ছে, দেখেন আমার ব্লকের জন্য আমার ফাইলটা যেতে হবে, এই দেখেন, মনে করেন ব্লক, ব্লক আকারে কাজ করলে দুইটা সুবিধা হয়, যেমন এটাকে আগে ব্লক বানাই আমি, ব্লক বানানোর জন্য বিএল, ওকে, বিএল ব্লক কমান্ড আর কি। তাহলে এটা কপি করলাম, দেখেন এটাকে এখন একটা ব্লক আকারে আছে, কিন্তু আমার ফাইল থেকে কিছু জিনিস ডিলিট করে দিই, এখানে এতগুলো জিনিস তো আমার লাগবে না, ল্যাপটপ স্লো হয়ে যাচ্ছে তাই। এটা ফাস্ট কাজ করতে হবে, এখন সেকশনও একটা ডিলিট করে দিই। ওকে, এখন ফাস্ট কাজ করতে পারবো। তো এটাও একটা টেকনিক, আপনারা মনে করেন এখানে হাই রেস আমি একটা ফাইলে কাজ করলে অনেক স্লো হয়ে যাচ্ছে, তা আমি কি করবেন, মাল্টিপল উইন্ডোজ ক্রিয়েট করে কাজ করবেন, এখানে একটা ফাইল বানায় তারপর কপি পেস্ট করে ওখানে নিয়ে যাবেন, ঠিক আছে। আলাদা আলাদাভাবে কাজ করলে ফাস্ট কাজ করতে পারবেন। এটার উপরে যদি কাজ করি আমার ল্যাপটপটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে, তো এই সকল টেকনিক ইউজ মনে রাখবেন। তা আমি কি দেখাচ্ছিলাম, ব্লক, ব্লক দেখাচ্ছিলাম। যেমন এটাকে আমি ব্লক বানাই, ব্লক বানানোর জন্য এল ও ওকে, ঠিক আছে। ব্লক, ব্লক কমান্ড হলো, কোনটা বানিয়েছিলাম ব্লক, এটা নাকি এটা, আচ্ছা আবার বানাই, ব্লক, ব্লক, ব্লক বানালে দুইটা সুবিধা, একটা হচ্ছে দেখেন ধরলে সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা গ্রুপ করলেও সেম সেম কাজটা হয়, অথবা সিলেকশন করতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। অসুবিধা মনে করেন যদি এটা, যদি আমার এই ফার্নিচার গুলো যদি ব্লক আকারে থাকতো আমি এক ক্লিকে সিলেক্ট করতে পারতাম, এখন আমার সিলেক্ট করতে অনেক কষ্ট হয়ে যাবে। দেখেন প্রথমত সিলেক্ট করব, তারপর শিফট ধরে রেখে এগুলো ডিসিলেক্ট করতে হবে, ডিসিলেক্ট, তারপর এগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি গ্রুপ অথবা ব্লক আকারে থাকতো তাহলে আমি এক ক্লিকে সিলেক্ট হয়ে যেত, ঠিক আছে, তো সময় বেঁচে যেত, ঠিক আছে। এবার ব্লকটাতে যাই, ব্লকের ক্ষেত্রে হচ্ছে দেখেন আমি যদি রাইট ক্লিক করে, মনে করেন আমি এই ফার্নিচারই, তো এই ফার্নিচারটা সব জায়গায় বসানো হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার পরবর্তীতে মনে হচ্ছে যে আমার এই ফার্নিচারটা তো এরকম হবে না, চেঞ্জ হবে। মনে করেন এই ফার্নিচারটা এখন 4 জনের করেছে, আমি এটা 5 জনের করবো ভেবেছিলাম, তো এখন তো তাহলে আমাকে আবার
এক 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 সবগুলো চেঞ্জ করতে, যেমন এই ফার্নিচারটা অনেক জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, সব জায়গায় এখন চেঞ্জ করতে হবে। তো ওটা না করার জন্য আপনি যদি প্রথম অবস্থায় ব্লক আকারে রাখেন, তারপর আপনি ব্লক এডিটরে যান, ব্লক এডিটরে গিয়ে আপনি যেটা চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করতে পারেন। মনে করেন রোটেট যদি করতে চাই, এখানে রোটেট করলাম, ঠিক আছে, রোটেট হলো। মনে করেন এখানে আমি এক্সপ্লোড দিয়ে দিচ্ছি, এক্সপ্লোড মানে এক্স কমান্ড, এক্সপ্লোড, তারপর ওটাকে কি বানাবো, গ্রুপ বানাচ্ছি, গ্রুপ, এটা 5 জনের করবো আর কি। আমি মুফতি, আচ্ছা, এবং ওটা আগে হওয়ার আগে আপনি বুঝবেন না, আমি আরেকটা কাজ করতে হতো আমার, ওটা আমি আমাকে কপি করে অনেক জায়গায় বসাতে হতো, তাহলে আপনি বুঝছেন যে একটা জিনিস ব্লক আকারে থাকলে ওটা যদি বাকিগুলোতে নিই তখন ওটাতে চেঞ্জ হয়ে যায়। মনে করেন এটা আমি অনেক জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমার মনে করেন সবগুলো চেঞ্জ, একটা এখন আমার একটা ভুল বসিয়েছি, এটা চেঞ্জ করা দরকার ছিল, তখন আমি ব্লক এডিটরে যাবেন, আমি সহজভাবে চেঞ্জ করে দেখাচ্ছি। মনে করেন এটাই আমার চেঞ্জিংটা ছিল ধরেন, তো এটা যদি কন্ট্রোল ক্লোজ ব্লক এডিটরে গিয়ে সেভ দিই, সবগুলোতে চেঞ্জ হয়ে যাবে। দেখেছেন সবগুলোতে চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে যে ব্লক করার সুবিধা, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন ব্লকটা। কারণ আমরা মনে করেন কাজ শেষ হয়েছে কিন্তু ফার্নিচার গুলো ভুল বসিয়েছি, যদি এটাও ব্লক ব্লক আকারে করে যদি বসিয়ে থাকতাম তাহলে এক ক্লিকে সব চেঞ্জ করে ফেলতে পারতাম আর কি, অথবা আবার একটা একটা করে বসাতে হবে। এখন বলেছে গ্রুপের কথা, গ্রুপের কথা মূলত গ্রুপ করা হয়েছে সিলেকশনটা সুবিধা হওয়ার জন্য। মনে করেন আমার এখানে ট্রি গুলো সব গ্রুপ আকারে আছে, আমি গ্রুপ করে নিচ্ছি, রাইট ক্লিক করে গ্রুপ করে ফেলতে পারবেন অথবা গ্রুপ, ঠিক আছে। তো এক ক্লিকে সব সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সুবিধা আর কি গ্রুপ আকারে কাজ করার। অনেক সময় আমাদের মনে করেন কোডটা আমি বাইরে বের করে আনতে হচ্ছে কোনো কারণে, যদি এটা গ্রুপ আকারে থাকতো তাহলে সুবিধা হতো, অথবা আমাকে এখানে সিলেক্ট করতে হলো, আবার শিফট দিয়ে এগুলো ডিসিলেক্ট করতে হলো, দেখেন শিফট দিয়ে এগুলো ডিসিলেক্ট করতে হচ্ছে, কিন্তু গ্রুপ আকারে থাকলে ওই কাজটা করতে হয় না। এবার হচ্ছে ম্যাচ প্রপার্টিস। ম্যাচ প্রপার্টিস মানে এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখেন মনে করেন আমি একটা লাইন টানলাম, ঠিক আছে, এই লাইনটাকে আমি ডটেড করতে চাচ্ছি, তো এটার মতো ডটেড করতে চাচ্ছি, তখন আমি ম্যাচ প্রপার্টিস কমান্ডটা দিব, এম এ, এটার মতো এটা যখন দিব দেখেন ম্যাচ প্রপার্টিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেছেন, এটা সেম ক্ষেত্রে মনে করেন লাইন ওয়েটটা আমি এটার মতো গাঢ় করব, এটা একটু গাঢ় লাইন, লাইন ওয়েট এম এ দিব, লাইন ওয়েট, সেটা এক্সপ্লোড করতে হতো আমাকে, দেখেন এক্সপ্লোড করে দিই আগে, তারপর লাইন ওয়েট দেবো, দেখেছেন লাইন টাইপও চেঞ্জ হয়ে গেছে, লাইন ওয়েটও চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ম্যাচ প্রপার্টিস এর কাজ। এখন হচ্ছে আমি লেয়ার ওয়াইজ কাজ করব, ঠিক আছে। লেয়ার ওয়াইজ মানে এখানে দেখেন অনেকে কিন্তু এভাবে টেবিলটা এক সাইডে রেখে কাজ করে যাতে ওদের সিলেকশনটা সহজে করা যায়। আমি এটা মুভ করতে পারছি না, এখন পারবো। দেখেন সরিয়ে নিয়ে এসেছি, তখন আমার এবার সিলেক্ট করতে সুবিধা হবে আর কি। সিলেক্ট করে ডবল ক্লিক করে যে লেয়ারে যেতে চাই সেই লেয়ারে চলে যেতে পারবো। এখন লেয়ারের ক্ষেত্রে কয়েকটা জিনিস আছে যেগুলো আপনারা মনে রাখবেন। দেখেন এখানে আছে, কি আছে, প্রথমত অফ আছে, অফ মানে অফ করে দেওয়া, আইসোলেট করা আছে, ফ্রিজ করা আছে, লক করা আছে। লক মানে মনে করেন এই জিনিসটা এখন আমি লক করে রেখেছি, এটা কোথায় আছে, জিরো লেয়ারে আছে, যেটা আমি লক করে যদি রাখি তখন আমি এটা ব্যবহার করে লক হচ্ছে এটা না, জিরো লেয়ারটা লক হচ্ছে না, অনেক সময় হ্যাং হয়ে যায়, তখন স্কেপ দিতে থাকতে হবে। এসেছেন, আচ্ছা ধরেন এটাই লক করি, এটা কোথায় আছে, এটা এখন লক হয়ে গেছে। লক হওয়া মানে এটা আপনি মুভও করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আপনি ওটার রেফারেন্স গুলো নিতে পারেন, যেমন আমি রেফারেন্স গুলো নিয়ে আমি নিজের মতো এখন আঁকতে পারবো। তো আমরা অনেক সময় গ্রিড বানাই কাজের সুবিধার জন্য, তখন গ্রিডটাকে আপনি লক করে ওটার উপরে এভাবে আঁকতে পারেন, ঠিক আছে, যেটা যেটা আঁকতে হবে। ওকে, তাহলে এখন আনলক করে দিই। যখন আনলক করে দিবেন তখন আপনি
এটা আসলে বড় ফাইল তো তাই একটু স্লো হয়ে যাচ্ছে। সেটা লকই থাকুক, যেহেতু স্লো হয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, ওকে। এবার দেখাবো লেয়ার ইউজ করে কাজ করার কিছু সুবিধা। যেমন আমি যখন জিনিসগুলো লেয়ারে থাকবে, মনে করেন এটা এখন লেয়ারে আছে, জেএনএম এ আছে, তো আপনি রাইট ক্লিক করে যখন দেখেন রাইট ক্লিক, এখানে কুইক সিলেক্ট একটা অপশন আছে। কুইক ক্যালকুলেটর মানে আপনি একটা ক্যালকুলেশন করতে পারবেন, এখানে একটা ক্যালকুলেটর আছে ক্যাড এর মধ্যেই। আর কুইক সিলেক্ট এটা কিন্তু খুবই কাজের। কুইক সিলেক্টটা আপনি মনে করেন লাইন ওয়াইজ চেঞ্জ করবেন কোনো ফার্নিচারের বা কোনো কিছুর, বা সিলেক্ট করবেন, তখন লেয়ারে যাবেন, দেখেন কালার দিলে কালারের সবকিছু সিলেক্ট হয়ে যাবে। মনে করেন এই সায়ান যদি দিই, এখন আমার এই নীল কালার সব সিলেক্ট হয়ে যাবে। এটা সময় লাগবে, কিন্তু আমরা এখন যদি এই কুইক সিলেক্টটা না থাকতো, আমাকে একটা একটা সিলেক্ট করতে হতো, যেটা অনেক সময় সাশ্রয়ী ব্যাপার, সময় ওয়েস্ট করবে যেটা একটা একটা করে সিলেক্ট করা। কিন্তু আমি এখানে যদি এক ক্লিক করে কালার দিলে সব ওই কালারের সবকিছু সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে কুইক সিলেক্টের সুবিধা। এটা কালার ওয়াইজে সিলেক্ট করতে পারবেন, আবার লেয়ার ওয়াইজে সিলেক্ট করতে পারবেন। এটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে যেহেতু অনেক বেশি, তা আমি এসকেপ থেকে বের হয়ে আসলাম। তা সময় নিলে কিন্তু অবশ্যই আসবে। কুইক সিলেক্ট দিয়ে আমি আবার সিলেক্ট করবো, ওই ফার্নিচারগুলো সিলেক্ট করি, এই যে এর, এই দেখেন এই যে দিব, ফার্নিচারগুলো সিলেক্ট করছি, আশা করি আসবে। দেখেন একটু ওয়েট করার পরে কিন্তু এসেছে। এখন আমি চাইলে এগুলোর কালারও চেঞ্জ করতে পারবো, এখান থেকে যেহেতু এক্সট্রা সিলেক্ট করেছি, কালার চেঞ্জ করতে পারবো, লাইন ওয়েট ঠিক করতে পারবো। ঠিক আছে, তো এগুলো আগে এক্সপ্লোর অথবা আনগ্রুপ করে নিতে হবে এগুলো চেঞ্জ করার জন্য। ঠিক আছে, তো তখন আমার এগুলো সবগুলো সিলেক্ট হয়েছে, আমি তখন এগুলো ধরে আমি অন্য লেয়ারও নিতে পারবো। তো কুইক সিলেক্টের জিনিসটা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন, এতে করে আপনাদের সুবিধা হবে অনেক। কুইক সিলেক্টের মাধ্যমে আপনারা যে কোনো সিমিলার জিনিসগুলো সিলেক্ট করতে পারেন। মনে করেন এটা যদি দিয়ে এখন রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিই, তাহলে এই সিমিলার যা যা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো সিলেক্ট সিমিলারটাও মনে রাখবেন, আর কুইক সিলেক্টটাও মনে রাখবেন। আর প্রপার্টিস, এবার আসি প্রপার্টিস সম্বন্ধে। প্রপার্টিসটাও তো বলা হয়নি। প্রপার্টিস হচ্ছে, দেখেন এটা যখন লাইনটা সিলেক্ট করব, এখানে পি আর ও পি দিলে প্রপার্টিস, এখানে যাবেন, এখান থেকে লাইন ওয়েট, মনে করেন আমি যদি হিডেন করতে চাই, হিডেন দিলাম, তো এটা কত দিব, 500 দিয়ে দেখি। দেখেন লাইন ওয়েট কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই দেখেন 2000 দিই। তো প্রপার্টিস থেকে লাইন ওয়েট চেঞ্জ করতে পারবেন, আর হিডেন করতে পারবেন, থিকনেস চেঞ্জ করতে পারবেন, এগুলোই মূলত প্রপার্টিস দিয়ে। এখন ম্যাচ প্রপার্টিস দিয়ে কিন্তু আমি এটাকে আবার এরকম করে ফেলতে পারবো। ঠিক আছে, আর অফসেট টুলটা সম্পর্কে বলা হয়, একটু বলে নি। দেখেন অফসেট 100 দিলে, দেখেন 100, এটা হচ্ছে বলা যায় অফসেট টুল। অফসেট টুল দেওয়ার সময় যদি মাল্টিপল, মনে করেন সিঁড়ি যখন বানাই, আমরা যখন সিঁড়ি বানাই, দেখেন সিঁড়িটা বানাই, এই দেখেন এটা অফসেট করব, অফসেট এটা কত হবে যে 250, এখানে মাল্টিপল যখন অন রাখবেন, তখন এক ক্লিকে 12 হতে থাকবে। ঠিক আছে, এটাই বলতে যাচ্ছি মূলত। এটা হচ্ছে অফসেটের টুল। এবার আরো কিছু টেকনিক্স আছে, যেমন রোডে, আমাদের রোডে কিন্তু হ্যাজ দিতে অনেক সমস্যা হয়, যেমন এই রোডটা, এখানে এই রোডটা একটু আনা কষ্ট হয়ে যাবে এখানে মনে হয়, দেখি আনতে পারি নাকি, আনা যাচ্ছে। আমি হ্যাশটা ডিলিট করে দিই, এটা গ্রুপ আকারে আছে হয়তো, হ্যাঁ গ্রুপ আকারে আছে, গ্রুপ আকারে রেখেছিলাম যাতে সুবিধা হয় সিলেকশন করতে। দেখেন আমি এটা কত ভাগ করা, ভাগ করা কেন জানেন, আমি একবার এটাতে হ্যাশ দিতে পারছিলাম না, এই কারণে এটা ভাগ করা। তো রোডে যখন আমরা হ্যাশ দিবেন, একবারে কিন্তু কখনোই কোনোভাবে হ্যাশ আসবে না, দেখেন হ্যাং হয়ে যাবে কম্পিউটার। ওমা এসে গেছে, ভালো তো আসলে। ঠিক আছে, যদি না আসে আর কি, এটা আসার কথা না, কিন্তু লাইনের গুলো পরে ঠিক করেছে যে তাই এসে গিয়েছে, লাইন গুলো জয়েন করা হয়েছে। যদি না আসে তখন
এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে হ্যাচগুলো, ঠিক আছে? যত ভাঙতে পারবেন তত আসবে আর কি। আর অথবা লাইন কোথায় কোথায় ডিসকানেক্ট আছে সেগুলো দেখতে হবে। যেমন দেখেন এবার দিচ্ছি আবার হ্যাচ, এভাবে একটা একটা করে হ্যাচ দিতে হবে আর কি, যে কালারের হ্যাচটা দিবেন সেটা। তো এভাবে একটা একটা করে হ্যাচ দিতে হবে, এটা হচ্ছে রোডে হ্যাচ দেওয়ার নিয়ম। এরপরে ওয়ালের হ্যাচ, ওয়ালের হ্যাচটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের ওয়ার্কিং ড্রয়িং এ লাগে এটা। ওয়ার্কিং ড্রয়িংটা ওপেন করি, এই যেমন দেখেন এখানে কিন্তু হ্যাচ আছে, হ্যাচ আছে। ওয়ার্কিং ড্রয়িং এ আমাদের অনেক সময় হ্যাচ দিতে কষ্ট হয়ে যায়, তখন আমরা কি করবো জানেন? প্রথমত এই বক্সটাকে বের করে নিয়ে আসবো, আমি অন্যভাবে হ্যাচটা দিব সময়টা বাঁচানোর জন্য। যেমন আমাদের হাই রেসে কিন্তু কালো কালো হ্যাচ দিতে হয়, দেখেন এখানে ওয়ালে কিন্তু কালো হ্যাচ দিয়েছি, আমি ব্রিক হ্যাচ কিন্তু দিইনি, কারণ ব্রিক হ্যাচ দিতে হলে অনেক সময় লেগে যায়, কালো হ্যাচ দিলে এত সময় লাগবে না। কেন লাগবে না সেটা বলছি। তো মূলত আমি এটা বের করে নিয়ে আসলাম এখন, তো এটাতে হ্যাচটা দিব, এই দেখেন ব্রিকের হ্যাচটা দিব। হ্যাশটা দিয়ে এখানে অ্যাসোসিয়েটেড অবশ্যই অন রাখতে হবে, অ্যাসোসিয়েটেড অন রাখলে আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন, যদি অন না রাখেন তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যেমন এখন অন রাখলাম, এখন এরকম হরাইজন্টাল একটা বানাবেন আর একটা বানাবেন ভার্টিক্যাল। একটা হরাইজন্টাল বানাবেন, একটা ভার্টিক্যাল বানাবেন, তারপর হ্যাশটা দিলাম, ঠিক আছে? হ্যাশটা দেওয়া হলো। তারপর এই যে সকল জায়গায় হরাইজন্টাল সে সকল জায়গায় আমরা হরাইজন্টালটা দিবেন, আর যে সকল জায়গায় ভার্টিক্যাল সেখানে ভার্টিক্যালটা দিবেন। এই এই দেখেন ভার্টিক্যালটা দিলাম, এখানে ভার্টিক্যাল ছিল, হরাইজন্টাল ছিল, এখানে হরাইজন্টাল আছে, এখানে হরাইজন্টাল আছে। তো এই দেখেন অ্যাসোসিয়েটটা অন রাখার কারণে আমি যখন অ্যাসোসিয়েটটা এখানে টিপ দিব তখন এটা এখানে বাড়াতে পারবো খুব সহজেই, বাড়াতে পারছি, এখানে কমাতে পারবো। তাহলে আমাকে লাইনগুলো ঠিক রাখতে হবে, কারণ আমরা ড্রয়িং যখন করি লাইনে কিছু না কিছু সমস্যা থেকে যায়। তো ওই সমস্যাগুলো না হওয়ার জন্য এভাবে একটা একটা করে বসিয়ে দিব। যেমন এটা ভার্টিক্যালটা, ভার্টিক্যালটা আমি এখানে বসাচ্ছি, ভার্টিক্যালটা বসিয়ে দিলাম। এখন এখানে এক্সটেন্ড করতে পারবো অ্যাসোসিয়েটিভ দিয়ে, তো অ্যাসোসিয়েটিভ দিয়ে বড় করে ফেললাম, ঠিক আছে? এটাই মূলত। তাহলে আমাকে লাইন ওয়েট গুলো আর ঠিক করতে হচ্ছে না আর কি, বারবার করে করে। এটা হচ্ছে সময় বাঁচবে আমার। ওয়ার্কিং ড্রয়িং এর ক্ষেত্রে আসলে এভাবে সময় বাঁচাতে, হ্যাচ দিতে গিয়ে অনেক সময় চলে যায়, তো এবার সময়গুলো বাঁচাতে পারবো। এখন ওয়ার্কিং ড্রয়িং এ আমাদের অনেক সময় ডাইমেনশন ঠিক করতে হয়, ডাইমেনশন ঠিক করার জন্য ডি স্পেস দিব। এখন এখানে গিয়ে আপনাদের কয়েকটা অপশন আছে, যেমন লাইন সিকি যদি এটা দিতে পারেন, এই দেখেন এখানে এখানে দেখেন ইএক্সটি দিলে এই লাইনগুলো আসবে না, ইএক্সটি দিয়ে দিই, ওগুলো লাগবে না। তারপর এক্সকেল, এখানে স্কেল চেঞ্জ করতে পারেন, লাইন ওয়েট চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, এগুলি মূলত। ওকে দিই, দেখেন এখানে কিন্তু চলে গিয়েছে। এখন আমি যদি আবার ইএক্সটিটা আনি, সেটা স্ট্যান্ডার্ড আছে, সিম্বল চেঞ্জ করে দিই, এখানে সমস্যা হয়েছে, আমি লাইনগুলো এক্সপ্লোড করে ফেলেছি, বুঝেছেন? এই কারণে সমস্যা হচ্ছে। আমি নতুন করে ডাইমেনশন কিছু দিই, এখান থেকে দিবেন ডাইমেনশন, দেখেন লেখাগুলো ছোট হয়ে গিয়েছে, স্পেস, ঠিক আছে? এখন এরকম করে আপনি মনে করেন দিলেন, কিন্তু পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারেন, এটা স্ট্যান্ডার্ড থেকে দিয়েছি। এখন যদি আমি দিই মডিফাই এক্সট্রি লাইন, যদি অফ করে দিই তাহলে লাইনগুলো আসবে। তারপর এখানে যদি অবলিক দিয়ে দিই, এখন তো ডটেড আছে, অবলিক দিয়ে দিচ্ছি, অবলিক
দেখেছেন ঠিক হয়ে গেছে, অটোমেটিক ঠিক হয়ে গেছে। এটাই মূলত। তারপর টেক্সট সাইজ যদি বড় করতে চান, টেক্সট সাইজটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস একটা। টেক্সট সাইজটা আমি বড় কোনভাবে করতে পারি দেখি। এখানে কয়েকভাবে করা যায় টেক্সট সাইজটা বড়। ফিট থেকে করতে পারি, স্কেল যদি 5 স্কেল দিই, ওকে 5 স্কেল হয়ে গেছে। তো এটাই মূলত ডাইমেনশনের জিনিসটা। তারপর ডট লাইনে এরপরে লিখেছি ডট লাইনে গ্যাপ বাড়াতে, লাইন সিলেক্ট করে প্রপার্টিসে গিয়ে থিকনেস বাড়াবো। তো এটাই বলেছি, মনে করেন এই লাইনটা চেঞ্জ করবেন, প্রপার্টিস, এটা হিডেন করবেন, গ্যাপ বাড়াতে থিকনেসটা চেঞ্জ করবেন আর কি। এই দেখেছেন এখানে ক্ষেত্রে এটা কমাতে হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে বাড়াতে হতে পারে। তো যেটাতে হয় আর কি, ডট লাইন প্রপার্টিস কমান্ডে গিয়ে করবেন। এবং ওভারকিল কমান্ড দিয়ে আপনারা এক্সট্রা লাইন ডিলিট করতে পারবেন। এটা একটা কমান্ড, আমাদের যখন একটার উপর একটা লাইন থাকে, মূলত ইয়ার ক্ষেত্রে যা লাগে, মনে করেন এখানে আমি 4-5টা লাইন এঁকে ফেলি, এবার ওভারকিল দিই। ওভারকিল কমান্ড দিয়ে ওভারল্যাপিং লাইনগুলো ডিলিট হয়ে যায় আর কি। দেখেছেন একটা লাইন হয়ে গেছে। আবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা কিন্তু খুবই কাজের। ওই যখন আমরা লেজার কাটের জন্য ফাইল রেডি করবেন, তখন ওভারকিল কমান্ডটা আসলে অনেকবার ইউজ করতে হয়। এই দেখেন এটা ধরলাম, অনেকবার দিয়ে দিয়েছি লাইন, এখানে কতগুলো লাইন আছে দেখেন এখানে। কিন্তু আমি যদি ওভারকিল কমান্ড দিই, সবগুলো লাইন ডিলিট হয়ে যাবে। ওভারকিল ওকে, ঠিক আছে, লাইনগুলো সব ডিলিট হয়ে গিয়েছে। এবং সেকশনে হ্যাশ দিতে গিয়ে এই আমরা ড্র বাউন্ডারি দিব। মনে করেন একটা সেকশন আঁকি, এখানে একটা সেকশন আছে হয়তো আমার, দেখেন এখানে সেকশনটা আছে, তো সেকশনে ডিলিট করে দিই। দেখেন সেকশন যখন আমরা এই জায়গাটা, এখানে হ্যাশটা তো উপরে উঠবে, আবার নিচে নামবে, আবার উপরে উঠবে। এইসব জায়গায় কিভাবে হ্যাশ দিবেন, হ্যাশের জন্য প্রথমে একটা হাইপেন দিবেন হ্যাশের আগে, তারপর হ্যাশটা দিবেন, তারপর ড্র বাউন্ডারি দিবেন। এই দেখেন ড্র বাউন্ডারি। এখন রিটেন পলিগন বাউন্ডারি, রিটেন পলিগন বাউন্ডারি মানে আমাদের একটা বাউন্ডারি রাখতে হবে, যে যেতটুকু হ্যাচ হবে। এখন ওখানে ওটা ওই বাউন্ডারিটা থাকবে নাকি থাকবে না সেটাই বোঝাতে হচ্ছে। আমি নো দিচ্ছি, কারণ ওটা আমার লাগবে না। এখানে করার সময় কিন্তু আপনার স্ন্যাপ মোডটা অটোমেটিক অফ হয়ে যাবে, এটাতে আপনি অন করতে পারবেন না। অর্থটা অন করতে পারবেন, কিন্তু স্ন্যাপটা অন করা সম্ভব না। তো এভাবে আপনি আঁকতে থাকবেন। আমি এঁকে নিলাম, ক্লোজ করে এন্টার দিব। এন্টার দিলে হ্যাশটা চলে আসার কথা, কিন্তু হ্যাশটা আসেনি, কারণ হচ্ছে আমি এখানে হ্যাশটা সিলেক্টই করিনি। হ্যাশটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। প্যাটার্ন কত দিব, 100 দিই, আর এখানে অ্যাঙ্গেল দিব 45 ডিগ্রি, 400 দিই। হ্যাশটা দেওয়া আছে, আবার দিই হাইপেন হ্যাচ, ড্র বাউন্ডারি, রিটেন পলিগন বাউন্ডারি নো। মিলিয়ে দিই, এন্টার। দেখেছেন হয়ে গিয়েছে। মূলত এভাবে আপনারা হ্যাশটা দিবেন ড্র বাউন্ডারিটা ইউজ করে। এখানে স্কেলটা একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে, তাহলে 800 দিই, 1600, ঠিক আছে। তাহলে এটা হ্যাশটা এবার দিবেন আপনারা। আর অনেক সময় অনেক আঁকা বাঁকা হ্যাশ হয়ে যায়, তখন তো ওই না, মনে করেন আমরা হ্যাশটা অনেক আঁকা বাঁকা এরকম করে এভাবে যাচ্ছে, তখন এভাবে কিন্তু হ্যাশটা দেওয়ার নিয়ম, ঠিক আছে। তো এরপরে লিখেছি বাইরের কাটবো, ফার্নিচার ইউজ করবো স্কেল অ্যালাইন করে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা তো সবগুলো ফার্নিচার বানাতে পারবেন না, তাই না, এত সময় তো আমাদের নাই। তো মনে করেন আপনি এই ফার্নিচারটা ইউজ করবেন, এই মানুষটাকে ধরেন, মানুষটাকে নিয়ে আসি, কন্ট্রোল সি, এক ফাইল আরেক ফাইলে নিতে কন্ট্রোল সি ভি ইউজ করতে হবে। তো এটাকে বসাই,
এখন মানুষ হাইট কত হবে? 1.5 মিটার টু 2 মিটার, ঠিক আছে? 1.8 মিটার দিই, তাহলে 1800 mm। মানুষটা 1800 mm আছে, তার মানে স্কেল করা ছিল মানুষটাকে। তো মানুষটাকে আমি ছোট করিনি। এখন মানুষটাকে যখন অ্যালাইন করলে হয়ে যাচ্ছে আর কি, এটা সমান হয়ে যাবে। আপনি এটা না করে জাস্ট চোখের আন্দাজে করতে পারেন, এটা তো অ্যাপ্রোপ্রিয়েট লাগবে না। 1.5 মিটার থেকে 2 মিটার ভিতর থাকলে হচ্ছে। তো এভাবে স্কেল করে করে আমরা বিভিন্ন ফার্নিচার গুলো ইউজ করতে পারবেন। এখান থেকে ইউজ করবেন, এখান থেকে ইউজ করবেন। তো ফার্নিচার ইউজ করবেন আর কি, অনেক ফার্নিচার আছে, এগুলো ইউজ করবেন। তারপর লিখেছি কাজ করার সময় আসলে আমাদেরকে এত পারফেক্ট ভাবে কাজ করতে হবে না, কোথায় কানেক্ট আছে কোথায় ডিসকানেক্ট আছে এগুলো সলভ করতে করলে আপনি মেইন ফাংশনে সময় দিতে পারবেন না ওই অবস্থায়। তো তাই এই কারণে রাফ ভাবে আগে করে ফেলবেন মেইন কাজগুলো করে, তারপর আপনি যতটুকু সময় পান সেগুলো চেঞ্জ করবেন। কুইক সিলেক্ট ইউজ করবেন, এখান থেকে লেয়ার ইউজ করবেন সময় বাঁচানোর জন্য আর কি। যেমন এখানে আমি মনে করি এটা কোন লেয়ার আছে, লেভেলিং লেয়ারে আছে, আমি কুইক সিলেক্ট দিয়ে লেভেলিং লেয়ারে যাই। লেয়ার, লেভেলিং, সব লেভেলিং সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ করে দিব। দেখেন সব কালার এখন চেঞ্জ হয়ে যাবে, আমাকে একটা একটা চেঞ্জ করতে হলো না, কারণ দেখেন লেভেলিংটা কত জায়গায় আছে। কুইক সিলেক্টটা ইউজ করে আমি খুব সহজেই একবারে করে ফেলতে পারছি। যদি ওটা যদি না 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 থাকতো তাহলে আমাকে একটা একটা করে ধরে সিলেক্ট করতে হতো, যেটা অনেক সময় নষ্ট করবে। তো কুইক সিলেক্টটা আমরা খুব ভালোভাবে মনে রাখবেন, এটা আপনাকে এটা জোর দিয়ে বলছি, কারণ এটা অনেক কাজের একটা জিনিস। তারপর একদম শেষে আমরা ডিটেল করার জন্য তারপর ফাইনালি লাইন ওয়েট ঠিক করবেন, ফার্নিচার ঠিক করবেন, হ্যাশ দিবেন। এর আগে আপনারা মেইন প্ল্যানটা করে ফেলবেন, তারপর সব কিছু করতে পারেন। তারপর এটা আগেই বলেছি লেয়ার টেপসটা আমরা সাইডে রেখে কাজ করতে পারেন, অনেকের ডিসপ্লে অনেক বড় হয়, তখন এক সাইডে রেখে কাজ করতে পারেন, ঠিক আছে? তারপর এক অটোক্যাডের ফাইল আরেক অটোক্যাডের ফাইলে নিতে হলে তো ওটা বলেছি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন। এটা বেশি বড় হয়ে গেছে তাই আসছেই না, হয়তো এসেছে আমি পেজ সাইজ থেকে আসেনি, আবার দেখাচ্ছি। আরেকটা ফাইল নিয়ে যেমন এটা নিই, কন্ট্রোল সি, এই দেখেন এসেছে কন্ট্রোল ভি। তো এটাই। এরপরে আমি বলবো কিছু সমস্যার কথা, যেমন ফটো বর্ডার আমার রিমুভ করতে হয়। যেমন ফটো বর্ডার, দেখেন ফটো বর্ডারটা এখানে কালো বর্ডার দেওয়া আছে, তো কালো বর্ডারটা আমি চাই না। তো কালো বর্ডার না চাইলে আপনি করবেন যে এখানে যাবেন, এখান থেকে ট্রু কালারে গিয়ে জিরো এটা দিয়ে দিবেন, হোয়াইট বর্ডার দিয়ে দিলে হয়ে যাচ্ছে, অথবা ট্রু কালারে গিয়ে 0 0 দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে ছবির জিনিসপত্র। এখন মনে করেন একটা ছবির একটা উপরে ওভারল্যাপ হয়ে গিয়েছে, আপনি এই ছবিটা উপরে চাচ্ছেন, তাহলে এই ছবির উপরে চাইলে ড্র অর্ডার দিয়ে প্রিন্ট টু ফ্রন্ট দিবেন, তাহলে এই ছবিটা চলে আসলো। অথবা এই ছবিটা থেকে আপনি কাটতে চাচ্ছেন, যদি কাটতে চাই ক্রিয়েট ক্লিপিং বাউন্ডারি দিবেন, ক্রিয়েট ক্লিপিং বাউন্ডারি দিয়ে আপনি এখান থেকে ছবিগুলো সাইজ করে নিতে পারবেন। যেমন এখান থেকে সাইজ করে দিলে ক্লিপিং বাউন্ডারি, যেখানে এই ছবিটা কাটবো আমি, এই ক্লিপিং বাউন্ডারি দিব, নো দিচ্ছি ক্লিপিং বাউন্ডারি। এটা কি গ্রুপ করা হয়তো তাই কাজ করছে না, আর গ্রুপ এক্সপোর্ট এবার হবে। এটা না হওয়ার কারণ কি, দাঁড়ান, এটা সিলেকশন হচ্ছে সমস্যা হচ্ছে। এই ছবিটা হচ্ছে না কেন বুঝছি না, আমি আরেকটা ছবি দেখি হয় না কেন।
এই তো এটা হয়েছে। এই দেখেন এটা ধরে যখন ক্লিপিং বাউন্ডারি দিবেন, এই দেখেন ক্লিপিং বাউন্ডারি, ঠিক আছে, ক্লিপিং বাউন্ডারি আমার ছবিগুলো এখান থেকে কাটাকাটি করতে পারবেন। তারপর এটা মূলত শিখলে হচ্ছে হোয়াইট কালারটা দেওয়ার জন্য। তারপর অনেক সময় ফাইল সেভ করতে আমাদের সমস্যা হয়, মনে করেন সেভ দিলে সেভটা এভাবে আসে না, তখন আমরা ফাইল দিয়ে কমান্ডটা দিবেন, তারপর এখানে ভ্যালুটা 0 1 দিলে হয়ে যাবে। মনে করেন আবার 0 দিলে সেভ দিলে কেমন আসে দেখেন, সেভ দিলে আসছে না সেভ, ঠিক আছে, তখন আপনাকে আবার ফাইলে দিয়ে 1 ভ্যালুটা দিয়ে দিবেন, তাহলে সেভ করতে পারবেন সহজে, ঠিক আছে। তো ভিডিওটা 40 মিনিট হয়ে গেছে, এতক্ষণ থাকলে আপনাদের অনেক ধন্যবাদ। তারপর টুলবার অনেক সময় শো না করলে রিবন কমান্ডটা দিবেন, টুলবার শো না করলে তাহলে টুলবারটা চলে আসবে। টুলবার যদি কোনো কাটার কাটেন, কন্ট্রোল 9 দিলে কমন লাইনটা যদি ক্রস হয়ে যায় তাহলে কন্ট্রোল 9 দিবেন, কমন লাইন চলে আসবে। তো বেসিক জিনিসগুলো শিখিয়ে দিয়েছি আমি, আরেকবার সারসংক্ষেপ বলে দিই। মূলত যখন কাজ করবেন, ম্যাচ প্রপার্টিস মনে রাখবেন, এখান থেকে টুলগুলো ইউজ করার চেষ্টা করবেন, তাড়াতাড়ি ইউজ করতে পারবেন। এখানে এগুলো মনে রাখবেন, ডাইনামিক ইনপুট, অর্থ, স্ন্যাপ টুল, লাইন ওয়েট, এগুলো মনে রাখবেন। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডাইনামিক ইনপুট, অর্থ মোড, লাইন ওয়েট, স্ন্যাপ, এগুলোই বেশিরভাগ ইম্পর্টেন্ট। তারপর অপশন থেকে আপনারা ক্রস হেয়ার সাইজগুলো বড় করে নিতে পারেন সুবিধার জন্য। তারপর এখানে গেলে ড্রাফটিং এ কালার্সে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন এগুলো। তারপর লেয়ার ওয়াইজ কাজ করবেন। আর কুইক সিলেক্ট মনে রাখবেন, যেমন কুইক সিলেক্টটা মনে রাখবেন, কুইক সিলেক্ট করে লেয়ারও সিলেক্ট করতে পারবেন, কালার্সও সিলেক্ট করতে পারবেন। ওই লেয়ারে যা যা আছে সব সিলেক্ট করতে পারবেন, অথবা ওই কালারে যা যা আছে ওগুলো সবকিছু সিলেক্ট করতে পারবেন। তারপর কোনো কিছু ধরে, যেমন এটা ধরে ড্র অর্ডার দিলে সামনে আনতে পারবেন, পিছনে আনতে পারবেন, একটা অবজেক্ট উপরে আনতে পারবেন। তারপর একটা জিনিস সিলেক্ট করে, যেমন দেখেন এটা যদি দিই, এগুলো কোনোটা গ্রুপ আকারে নাই তাই সমস্যা হচ্ছে। যেমন গ্রুপ আকারে থাকলে, গ্রুপ আকারে আছে এমন একটা জিনিস বের করে, যেমন এটা যদি সিলেক্ট সিমিলার দেন তাহলে ওইটার সবকিছু সিলেক্ট হয়ে যাবে। তো এগুলোই মূলত বেসিক জিনিসগুলো। এখন আমি প্রিন্টের বিষয়টাতে যাচ্ছি। প্রিন্টের কয়েক ধরনের প্রিন্ট আছে। একটা হচ্ছে প্রিন্টের পেপার সাইজটা মনে রাখতে হবে। মনে করেন A3 তে আমরা বেশি প্রিন্ট দিই, A3 সাইজ হচ্ছে 297/420, ঠিক আছে, 297/420। তো এখন আপনি এটা গ্রুপ করে নিয়ে, গ্রুপ না করলে হচ্ছে কিন্তু আপনি কত স্কেলে প্রিন্ট করেন, মনে করেন এই ড্রয়িংটা আপনি 100 স্কেলে প্রিন্ট করবেন, তাহলে যত স্কেলে প্রিন্ট করবেন তত স্কেল দিয়ে গুণ দিবেন। মনে করেন 100 স্কেলে প্রিন্ট দিলে 100 দিয়ে গুণ দিব, এখানে 100 দিয়ে গুণ দিলাম, কপি, এই কপি, ঠিক আছে। তাহলে এটা যখন আপনি প্রিন্ট করবেন তখন এটা 100 স্কেলের প্রিন্ট হয়। যেমন কন্ট্রোল পি দিব, তারপর আমরা এখানে দিবেন যে অটোকে দুইটা ইউজ করতে পারেন, একটা হচ্ছে অটোকেট হাই কোয়ালিটি প্রিন্ট অথবা ডিজাইন হচ্ছে পিডিএফ। আমি হাই কোয়ালিটি প্রিন্টটা দিচ্ছি এখন। A3 দিবেন, এখানে A3 আছে, যে কোনো একটা A3 দিলে হচ্ছে। উইন্ডোজে দিয়ে যাবেন, এই দেখেন, তারপর এখানে চেক করবেন, এখানে মিলছে না, তাহলে আমাকে আরেকটা দিতে হবে, মাইক্রোসফট প্রিন্টার পিডিএফ দিই। তারপর এখানে দেখবেন যে এগুলো ঠিকঠাক আছে নাকি। প্লট লাইন ওয়েটটা অন রাখবেন, ট্রান্সপারেন্সি যদি থাকে আমরা ড্রয়িং এর ট্রান্সপারেন্সিটা অন দিয়ে দিবেন। আমি তো এআই করিনি। দেখেন এবার কিন্তু চলে এসেছে। এটা পুরোপুরি মিলেছে নাকি সেটা দেখবেন, হ্যাশটা পুরোপুরি বর্ডারটাতে যাচ্ছে নাকি সেটা চেক করুন, তাহলে আপনার ড্রয়িংটা ঠিক মতো আছে। আর অনেক সময় পিডিএফ করার পরে হয় যে কি জানেন, এই লাইন গুলো ঠিক মতো আসে না, তখন কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তাই একটু সময় নিয়ে দেখবেন, কারণ অনেকে কাজ করে ফেলে কিন্তু পরবর্তীতে দেখে যে লাইন গুলো ঠিক মতো আসেনি, ওই অবস্থায় আবার ঠিক করতে হয় সবকিছু, তখন সময় নাও থাকতে পারে আমরা লাইন গুলো ঠিক না করার। তখন লাইন গুলো ঠিক করার জন্য কিন্তু আপনারা কুইক সিলেক্ট ইউজ করবেন, ম্যাচ প্রপার্টিস ইউজ করবেন, এমএ ইউজ করবেন। মনে করেন এখানে আমি সবগুলো লাইনের মনে করেন একদম এটার মতো দিয়ে দিব, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এটা ধরবো, সবগুলো ধরে এক্সপ্লোর দিব একবার, তারপর আনগ্রুপ করবো একবার, ঠিক আছে। এবার ম্যাচ প্রপার্টিস দিয়ে এক ক্লিকে সব চেঞ্জ করে দিব, দেখেন, ঠিক আছে, এক ক্লিকে সব চেঞ্জ হয়ে গেছে।
ঠিক আছে, খুবই সহজভাবে এগুলো করা যায়, এগুলো আমরা মনে রাখতে হবে। এখন প্লটারের প্রিন্টের কথা বলছি। প্লটারের প্রিন্ট ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস প্লটারের প্রিন্ট। যেমন এটা প্লটার প্রিন্ট বলে। প্লটার প্রিন্টের ক্ষেত্রে আপনি ক্যাট ফাইলে নিয়ে যেতে পারেন, পিডিএফ ফাইলে নিতে পারেন দোকানে, তো ওনারা ওভাবে প্রিন্ট করে দিবে আপনাকে ফাইলগুলো। তো এখানে এটা কিন্তু সবসময় 40 ইঞ্চি হবে। আমাদের খুলনাতে 40 ইঞ্চি বেশি প্রিন্ট করে না, অন্য জায়গায় করাতেও পারে, আমি জানি না সেটা। তো প্রিন্ট, যেটা প্রিন্টের কথা বলছিলাম, 40 ইঞ্চি প্রিন্ট আছে মনে করেন, এটা তাহলে 40 ইঞ্চি। তো তাহলে 40 ইঞ্চি মানে কতটুকু হয়? 40 ইঞ্চি মানে হয় 1.5 লাখ। তাহলে এটা আছে কত লাখ? 5,50,000 মতো করেন, তাহলে 1.5 লাখ, 3 লাখ, 4.5 লাখ, তাহলে হয়তো 6 লাখ। আহ তাহলে 6 লাখ মানে হচ্ছে যে 40/160, তাই না? তাহলে এটা 150-এর মতোই আছে হয়তো। এগুলো আপনারা এবার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবেন, নিজে নিজে বের করবেন। যেমন, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে বের করবেন। আমি যেমন 60 লাখে হয়, তাহলে আমি ক্যালকুলেশনটা হবে এরকম। 60 লাখে হয় কত? 60 লাখে হয়, কুইক ক্যালকুলেটরে যেতে পারেন। 60 লাখে হয়, 60 লাখ বলতে 6 লাখে হয় 160 ইঞ্চি, তার মানে 160/6 লাখ গুণ, তাহলে 5,45,000 কত হয়? 5,45,000 হয় যে 145/146 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আপনি একটা 146 ইঞ্চি বানাবেন পিডিএফ। পিডিএফ বানানোর ক্ষেত্রে আপনারা যাবেন যে ডিডাব্লিউ পিডিএফ যাবেন, এখানে গিয়ে পিডিএফ অপশনে যাবেন, পিডিএফ অপশন না, প্রপার্টিসে যাবেন, তারপর কাস্টম পেপার সাইজে যাবেন, অ্যাডে যাবেন, নেক্সট। এখানে উইথ হবে কত? হাইট হচ্ছে 40 ইঞ্চি, উইথ হচ্ছে 145 তো 46 ধরছি, এখানে সবগুলো জিরো দিয়ে দিবেন। নেক্সট, 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 ওকে। তাহলে একদম নিচে কি পাচ্ছেন? 146/140। এখান থেকে যাবেন, এই দেখেন লিমিটস না, উইন্ডোজে যাবেন, তারপর বর্ডারটা বানানো যাবে এখানে, দেখেছেন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা বানাবেন আর কি, ওই পিডিএফ গুলো এভাবে বানাতে পারেন। এখন পিডিএফ কাস্টম পেপার সাইজ থেকে পিডিএফ বানাবেন, আর টপ, বর্ডার, বটম, লেফট, রাইট ওগুলোতে 0 0 দিয়ে দিবেন। বর্ডার তো আমার লাগবে না। তো পিডিএফ হওয়ার পর আমরা চেক করবেন কোথায় কোথায় ঠিক মতো আছে নাকি সবকিছু। প্রিন্টের সময় অনেক সময় আনওয়ান্টেড লাইন চলে আসে, তখন ওগুলো আমরা ঠিক করতে হবে, ঠিক আছে, বসে বসে ঠিক করতে হবে। যেমন আমি এখন চেক করছি সবকিছু ঠিক মতো আছে নাকি। তো এবার চেক করবেন সবকিছু ঠিক মতো আছে নাকি। লাইন লাইন ওয়েট গুলো ঠিক মতো এসেছে নাকি সেগুলো চেক করবেন। তো লাইন ওয়েট গুলো মূলত ঠিক মতো আছে, এগুলো চেক করে তারপর আমরা দোকানে নিয়ে গেলে প্রিন্ট করে দিবে দোকানে। তো এটা হচ্ছে প্রিন্টের জিনিসটা। তো যত স্কেলে প্রিন্ট দিবেন, A3 ক্ষেত্রে যত স্কেলে প্রিন্ট দিবেন, A3টা আঁকার পরে মনে করেন 500 স্কেলে প্রিন্ট দিব, তাহলে A3টা আগে আঁকি। 297, 420, মনে করেন এটা 500 স্কেল আমি প্রিন্ট দেবো, তাহলে 500 দিয়ে গুণ করবো। যত স্কেল দিয়ে প্রিন্ট করো তত স্কেল দিয়ে গুণ করে 500 দিয়ে গুণ করলে 500 স্কেল। আর এখানে ক্ষেত্রে এটা কত ছিল, এটা স্কেল কত ছিল, স্কেলটা কত ছিল তো খেয়াল নেই আমার, কিন্তু যত স্কেল হবে আর কি। এটা তো 1000 mm, তো 40 ইঞ্চি, তার মানে 1000 mm, তাহলে 40 ইঞ্চি/80 ইঞ্চি একটা বর্ডার আর কি। মনে করেন এই ড্রয়িংটা আমি যদি 100 স্কেলে প্রিন্ট দিতাম, তাহলে 100, এটা মনে হয় 200 হবে, 200 দিয়ে গুণ করলে 300 হতে পারে, 200, 250 দিয়ে, এটা 200 মেবি। তো যত স্কেল প্রিন্ট দিবেন তত স্কেল দিয়ে গুণ দিবেন, এটা হচ্ছে মেইন কথা। এবার লেজার কাটার কথাগুলো বলছি। লেজার কাটার জন্য আমি কিন্তু একটা ভিডিও বানানো আছে, ঠিক আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিবেন, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লেজার কাটার জন্য পরিপূর্ণ একটা ভিডিও আছে, ওই ভিডিওটা ফলো করলে হয়ে যাবে। আমি তবুও একটা সারসংক্ষেপ বলে দিচ্ছি। লেজার কাটার হয় যে এখানে দোকানে 4 ফিট বাই 3.5 ফিট বাই
4 ফিট বাই 3.5 ফিট প্লাস্টিক উঠে বা যে ম্যাটেরিয়ালে কাটবেন সেটাতে কাটে অনেক জায়গায় দোকানে, তাই আমরা কথা বলে নিতে হবে। তো ওখানে আপনার জিনিসগুলো দিতে হবে। মনে করেন 4 ফিট, আমি 1 ফিট বা 1 ফিটই একটা বক্স বানাই, 3 ফিট বানাচ্ছি, 1000 mm বাই, তাহলে এটা 3 ফিট বাই 3 ফিটের একটা বক্স, এই পেজ সাইজ। তো ওটা আমার মনে করেন ড্রয়িং গুলো 100 স্কেলে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলো, তাহলে এটার মধ্যে আমরা ড্রয়িং গুলো বানাতে হবে। তো ড্রয়িং গুলো বানানোর ক্ষেত্রে কয়েকটা কাজ আছে, মনে করেন এটাই আমরা ড্রয়িং, ঠিক আছে। তো একটা লেখা লাগবে এখানে, লেখা থাকলে ভালোভাবে জানা যাবে। আমি জাস্ট বেসিকটা বলে দিচ্ছি, আমার কিন্তু বিস্তারিত ভিডিও ওখানে বলা আছে, তাই আমি এটা বিস্তারিত দেখাচ্ছি না। মনে করেন এটা, ঠিক আছে, আমরা এখন এটা আউটার এজ, এটা আউটার এজ না, তাহলে আউটার এজটা ফুল কাট যাবে, ফুল কাট গেলে একটা কালার দিবেন, যে কোনো একটা কালার দিলে হচ্ছে। তারপর এটা হচ্ছে ইনার এজ, ইনার এজটা মনে করেন আপনি এনগ্রেভ করবেন। ইনার এজে কয়েকটা বিষয় আছে, এটা মনে করেন ইনার এজ। এখন এই জায়গাটাতে হবে এনগ্রেভ, তাহলে এনগ্রেভ এটা তো এই লেখাগুলো কিন্তু এনগ্রেভ হবে, তো এনগ্রেভ হলে একটা কালার দিয়ে দিবেন এনগ্রেভের জন্য। এনগ্রেভ মানে খোদাই হবে, পুরাটা কাটবে না, জাস্ট একটা টাচ টাচ দিয়ে চলে যাবে। আবার এটা হবে ফুল কাট, তাহলে ফুল কাট হলে এই কালারটা দিয়ে দিতে হবে আমাকে এখানে, ঠিক আছে। ফুল কাট যদি হয় এই কালারটা এখানে দিয়ে দিতে হবে। তো এইভাবে আপনারা লেজার কাটের জন্য নিয়ে যাবেন। অনেকে হ্যাচ প্রিন্ট করে, বেস প্রিন্ট করে, তো ওখানে ওভাবে দিয়ে দিতে হবে আর কি কালার ওয়াইজ। তাহলে এখানে বোঝানো হচ্ছে এই এই দুইটা হবে জাস্ট টাচ দিবে, এনগ্রেভ বলে সেটাকে, জাস্ট টাচ দিয়ে যাবে, এটা পুরোপুরি কাটবে না। আর এটা পুরোপুরি কাটবে, এটা পুরোপুরি কাটবে। এখন এখানে আপনার হচ্ছে যে যতটুকু যত যত জায়গা নিতে পারেন, ঠিক আছে। এখানে তো পেজ সাইজ অনুযায়ী টাকা নিয়ে ফেলানোর সময়, তাই এভাবে আপনারা মিলাবেন যত কম জায়গা নিয়ে। আর নাড়ানোর সময় গ্রুপ করে রাখলে আপনার সুবিধা হবে নাড়াতে, গ্রুপটা করতে পারিনি। এই গ্রুপ করে রাখলে সহজে সহজে মুভ করা যায়। এত বড় তো হবে না, আরো ছোট ছোট হবে আপনার জন্য ফ্রেম গুলো। তো এইভাবে যত যত করতে পারেন আর কি। আর গ্যাপ কতটুকু মিনিমাম রাখা যায় সেটা আমরা জেনেও নিতে পারেন দোকানে ফোন দিয়ে, অথবা চোখের আন্দাজে একটা গ্যাপ রাখলেই হচ্ছে। তো এইভাবে হচ্ছে এখানে আমরা লেটারিং গুলো দিয়ে দিতে পারেন, তার লেটারিং গুলো কেটে যাবে। তো এটা হচ্ছে লেজার কাটের মোটামুটি ধারণা। আর এখানে আরেকটা বিষয় আছে, লেজার কাটে কিন্তু ওভারল্যাপিং লাইনগুলো আমরা সব ডিলিট করে নিয়ে যেতে হবে। ওভারল্যাপিং লাইন থাকলে কিন্তু ডবল ডবল বার চলে যাবে, কারণ একটা লাইন ওয়েটের থিকনেস হয়ে যায়, তখন ওখানে ডবল বার লেজার কাটার চলে যাবে, আমরা টাকা বেশি লাগবে, তাই আপনারা এভাবে ডিলিট করে দিবেন, ঠিক আছে। লেজার লাইন ওয়েট গুলো ডিলিট করে নেবেন। আর এটা বোঝানোর জন্য একটা সহজ ওয়ে আছে, সহজ ওয়েটা হচ্ছে আপনি অপশনে যাবেন, অপশনে গিয়ে যখন আপনি এখানে যাবেন ড্রাফটিং কালার্স, ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিবেন, তখন কিন্তু সহজে বুঝতে পারবেন কোথায় কোথায় ওভারল্যাপিং লাইন আছে। যেমন এখানে দেখেন, এখানে এখানে কিন্তু বোঝা যাচ্ছে সূক্ষ্মভাবে, আপনি দেখলে বুঝবেন। দেখেন এখানে 3টা কালার, একটা কালো, একটা সাদা, সরি একটা দুইটা সাদা একটা লাল। তো সাদার মধ্যে এখানে ওভারল্যাপিং না আসছে, দেখেন এখানে বোঝা যাচ্ছে। তো এভাবে আপনাকে ওভারল্যাপিং লাইনগুলো ডিলিট করতে হবে। আমি আগে এটাই সাদা করে দিই এক্সপ্লোর দিয়ে, তাহলে দেখেন কতগুলো ভেরিয়েশন হয়ে গেছে। এখানে একটা লাইনের সাদা কালারের, এটা থিকনেস লাইন মনে হচ্ছে, এটা লাইট কালার মনে হচ্ছে। তো এভাবে আপনাকে ডিলিট করতে হবে। এখানে 3টা লাইন চলে এসেছে, এখানে তখন 3বার দাগ কাট চলে যাবে, টাকা অনেক লেগে যাবে তখন। তো এইসব প্লটারের ক্ষেত্রে বা লেজার কাটার ফাইল রেডি করার ক্ষেত্রে আপনারা একটু টেকনিক্যালি যদি করেন তাহলে টাকাটা কম আসবে, আর শিটগুলো এফিসিয়েন্ট ভাবে সাজাতে পারবেন। শুধু শুধু বেশি ফাইল দিয়ে সাজাতে তো লাভ নেই। তো এগুলো হচ্ছে মূলত, তাহলে আমি মোটামুটি প্রথম থেকে কি কি দেখি বুঝে গেছি আপনাদেরকে। এই বেসিক টুলস গুলো বলেছি, তারপর সময় বাঁচানোর টেকনিক্স গুলো বলেছি, ঠিক আছে। তারপর কিছু সমস্যার কথা বলেছি, যেমন সময় বাঁচানোর নিয়ম হচ্ছে ব্লক ব্লক আকারে কাজ করা, গ্রুপ আকারে কাজ করা, ম্যাচ প্রপার্টি ইউজ করা, লেয়ার ওয়াইজ কাজ করা, মানে কুইক সিলেক্ট দিয়ে এক লেয়ারে সব সিলেক্ট করে ফেলা, এক কালার সব সিলেক্ট করে ফেলা এগুলা। তারপর রোজে হ্যাশ দিতে সমস্যা হলে অনেকগুলো দাগ টেনে রোজে হ্যাশ দেওয়া, ওয়ালে হ্যাশ দিতে সমস্যা হলে অ্যাসোসিয়েটিভ অন করে কাজ করা, ডাইমেনশন ঠিক করার জন্য ডি কমান্ড দিয়ে কাজ করা, ওভারকিল কমান্ড ইউজ করে
এক্সট্রা লাইনগুলো ডিলিট করা, সেকশনে হ্যাশ দিতে গিয়ে হাইপেন হ্যাশ দিব সেকশনে হ্যাশ দেওয়ার জন্য, বাইরের ক্যাট ব্লক ফার্নিচার ইউজ করার জন্য স্কেল লাইন করব। আর নিখুঁতভাবে করার দরকার নেই আপাতত, আমরা নিখুঁতভাবে সবকিছু ঠিক মতো করতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আগে করবেন তারপরে পরবর্তীতে যতটুকু ঠিক করতে পারেন আর কি। যেমন অ্যাসোসিয়েটিভ করে হ্যাশ দিলে আমার অনেক সময় বেঁচে যায়, আমি যদি এখন লাইন ঠিক করে করে হ্যাশ দিই তাহলে শুধু শুধু সময়টাই বৃথা। তো লেয়ার ট্যাব অন করে কাজ করতে পারেন এগুলোই। তারপর ফটো বর্ডারের কথা বলেছি, প্রিন্টের কথাগুলো বলেছি, লেজার কাটের কথাগুলো বলেছি। তো এগুলোই, আমরা যদি অটোক্যাডের এইসব টেকনিক গুলো ইউজ করি আমরা অনেক সময় বেঁচে যাবে, আমরা কাজকর্ম অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর প্রিন্ট করার সময় ক্ষেত্রে আপনারা দেখবেন যে প্রিন্ট যখন আমরা ফাইনাল সব কাজ শেষ প্রিন্ট করতে যাচ্ছেন তখন দেখবেন যে লাইন ওয়েটে অনেক সমস্যা এসে যায়, অনেক সময় লাইন ওয়েটে সমস্যা হয়, অনেক আনওয়ান্টেড লাইন্স চলে আসে, ওগুলো কিন্তু অনেক সময় চলে আসবে। তাই ওগুলো মাথায় রেখে আপনারা কাজ করবেন, যখন পিডিএফ বানান দেখবেন যে ওগুলো এসে গেছে তখন ওগুলো আবার ঠিক করতে হয়। তো ওগুলো মাথায় রেখে সময় নিয়ে কাজ করলে তখন ওগুলো একটা একটা করে ঠিক করা যাবে। কুইক সিলেক্ট তখন ইউজ করতে পারেন। আরো যা যা টুলস শিখিয়েছি ওগুলো ইউজ করে সময়গুলো বাঁচাতে পারবেন। আজকে আমাদের সবার উপকারে এসেছে, ভালো থাকবেন সবাই।